সোহাগের বউ তাকে এক বাটি মুড়ি এনে দিয়েছে। সোহাগ এক মুঠো মুড়ি মুখে দিয়ে চিৎকার করতে লাগলো, হায় হায় রে, আমার কপালের মতো এই মুড়িও পানিতে ভিজে নেতিয়ে গেছে গো। ছি, এই ভেজা নেতানো মুড়ি কোনো মানুষ খেতে পারে? আহ, কি হয়েছে শুনি? এত জোরে জোরে চিৎকার করছো কেন? জানোই তো, জোরে চিৎকার চেঁচামেচি করলে আমার বুকে বড্ড ব্যথা হয়। চিৎকার কি আর সাধে করি গো? তোমাকে বললাম এক বাটি মুড়ি দাও, ঘরে বসে চিবই। বৃষ্টির দিনে আর কি কাজ, কিন্তু তুমি কি না আমাকে ভেজা মুড়ি দিলে। না গো, আমি তোমাকে ভেজা মুড়ি দেইনি। আসলে আমাদের ঘরের চালটা আমাদের কপালের মতোই ফুটো, তাই তো পানি পড়ে মুড়ি ভিজে গেছে। তুমি বসো, আমি আরেক বাটি মুড়ি এনে দিচ্ছি। থাক থাক, আর মুড়ি লাগবে না। বৃষ্টি কমলে বের হব, তাড়াতাড়ি রান্না শেষ করো। কি করে রাঁধবো বলো তো? রান্নার সব কাঠ যে ভিজে গেছে, আমি তো কোনো রান্নাও করতে পারিনি। হয় শুকনো কাঠ এনে দাও, আর না হলে না খেয়ে থাকো। চারদিকে শুধু নেই নেই আর নেই, জীবনের প্রতি ঘেন্না ধরে গেল। শোনো, যেই দিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাও। তবে মনে রেখো, ফেরার সময় বাজার করে নিয়ে এসো। চাল ডাল প্রায় শেষ, আর রোদ উঠলে শুকনো কাঠও আনবে, এই বলে দিলাম। সোহাগ টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে চলে গেল। গ্রামের চায়ের দোকানটায় আজ কোনো ভিড় নেই। চায়ের দোকানদার আর করিম মিয়া বসে আছে। কি সোহাগ ভাই, মেজাজ ঠিক নেই মনে হচ্ছে। কড়া করে এক কাপ চা দেব নাকি? বৃষ্টির দিনে গরম গরম চা খাও, মেজাজ একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। কি হয়েছে সোহাগ ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা কি আর একটা রে ভাই, যেদিকে তাকিয়ে দেখি সেদিকেই শুধু নেই নেই আর নেই। ঘরের চাল ফুটো, ঘরের আনাজ নেই, কাঠ নেই, ওদিকে বৃষ্টির জন্য মাছ ধরাও বন্ধ। এবার বোঝো আমার অবস্থা। আরে ভাই, সে তো আমাদের জেলেদের রোজকার ব্যাপার। এসব আর নতুন কি? বাপ দাদার পেশা ছাড়তেও পারি না, আবার ধরে রেখেও সেরকম ব্যাপার। বাপের সংসারেও অভাব ছিল, আমাদের সংসারেও অভাব আছে। এ তো চলছে যুগের পর যুগ ধরে। নাও গো সোহাগ ভাই তোমার চা। শুধু এই কারণে, বুঝলে, এই কারণে আমি বাপ দাদার পেশা ওই মাছ ধরা ছেড়ে দোকান খুলে বসেছি। তবে তাতে যে খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু নয়। আর আমার মা কি বলে জানো? মা বলে বাপ দাদার পেশা ছাড়লে পূর্বপুরুষেরা আড়ষ্ট হবে, তাদের কোপে পড়লে ভোলা ওঠা হয়ে মরতে হবে। না না, দিনের পর দিন এমনি করে চলতে পারে না, কিছু একটা উপায় বের করতেই হবে। এই নাও ভাইয়া তোমার চায়ের পয়সা, আমি চলি গো। এই বৃষ্টির মধ্যে এমন জমজমাট আড্ডা রেখে কোথায় চললে? আজ একটা হেস্তো নেস্তো করেই ছাড়বো। মাথা তো তোমার বেজায় গরম মনে হচ্ছে। তা হেস্তো নেস্তোটা করবে কার সাথে? কার আবার? আমার ভাগ্যের সাথে। আমি চলি গো। আমার মনে হয় নেই নেই করে লোকটার মাথাটাই বিগড়ে গেছে। আহ, কত ভালো লোক গো। রাগের মাথায় মানুষটাকে যে কেন দুটো কথা শোনাতে গেলাম। বেলা কত হয়ে গেল, এখনো তো ফিরল না সে। কোনো বিপদ আপদ হলো না তো? না না, বৃষ্টি থামলে ঠিক ফিরে আসবে। আমি বরং অপেক্ষা করি। ওদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল সোহাগ। এমন ভিজলে তো তোমার জ্বর হবে, শরীর খারাপ করবে। বিছানায় পড়লে তুমি খাবে কি? কে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি হলাম তোমার ভাগ্য, এই যে দেখো আমাকে। তুমি এত কালো কেন? আমি হলাম তোমার মন্দ ভাগ্য, তাই তো এত কালো। আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না। কেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো? আমি না থাকলেই সুখ আসবে, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। সবাই সুখকে চায়, আমাকে তো কেউ চায় না। আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর ছেড়ে যাই না, এজন্য আমি তোমাকে ছাড়বো না।
তাহলে আমার অভাব অনটন আর কাটবে না। তুমি বলো না আমি কি করতে পারি। আচ্ছা, আমার কপাল না হয় মন্দ, আমার বউয়ের কপাল তো মন্দ নয়, তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে? এক যাত্রার পৃথক ফল হয় কখনো? তবে কি জানো, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভই হবে, লোকসান হবে না। কি 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 কথা? তুমি চুরি করো, ডাকাতি করো, আবার রাতের বাজারে পাড়ি জমাও, দেখবে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে। চুরি? ওরে বাপরে, ওসব আমি করতে পারবো না। আর ডাকাতি? ওই লোক বল আমার নেই। রাতের বাজারে বাজি লড়বো, তার পয়সা কোথায় পাবো আমি? আর বাজিতে যে জিতবই তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তোমাকে আমি সাহায্য করব, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দুটো সোনার বল দেব। বলছো কি গো, সোনার বল? তার যে বেজায় দাম, কিন্তু তুমি তা পাবে কোথায়? আমি সব জানি। এই বল যে লুকিয়ে রেখেছে সে 2 যুগ আগেই মারা গেছে, আর যারা এই বলের সন্ধানে এসেছিল তারা হারানো কুয়োতে হারিয়ে গেছে। হারানো কো? সে আবার কি? তুমি তো কিছুই জানো না। হারানো কুয়োতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। চলো, আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি। ওদিকে ভাগ্যের কথা মতো সোহাগ একটা কুয়োর কাছে এলো। সোহাগ সোনার বল দুটো তুলে নিল, ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল। হায় হায়, কি সর্বনাশ হলো! একটি সোনার বল কুয়োতে পড়ে গেল। বলি, ও মন্দ ভাগ্য, যাও না, আমার বলটিকে তুলে এনে দাও। যাচ্ছি, তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। দুর্ভাগ্য, এবার মনে হয় পিছু ছাড়লো। আমাকে টেনে তুলো, তুমি শুনতে পাচ্ছ? আমি কেন তোমাকে টেনে তুলবো? তুমিই তো বলেছো এটা হারানো কুয়ো, এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না। তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে? হায় হায়, আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো, আমার জালে যে আমি জড়িয়ে গেলাম। সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এলো। ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল। ওগো, ওগো, তুমি এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বাড়ছি। সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সে ঠিক আছে, তবে বউ, এই সোনার বলটা যত্ন করে রাখো, এটা আমাদের গুপ্তধন। ও মা গো, এটা তুমি কোথায় পেলে গো? আমার মন্দ ভাগ্য দিয়েছে গো। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর না, তোমাকে আমি রাজরানী করে রাখতে চাই। সে হবে, আগে খেয়ে নাও তো, এসো বসো। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য। এসো, আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি। অনেকক্ষণ খেললাম, এখন চল বাড়ির দিকে যাই, আমার অনেক খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, একটুও হাঁটতে ইচ্ছে করছে না। তোদের আর হাঁটতে হবে না রে, ওই দেখ কতগুলো পেঁপে। আরে বাহ, মনে হচ্ছে পেঁপেগুলো সব পাকা। চল তো কাছে গিয়ে দেখি। পেঁপেগুলো সব পাকা, আর দেখ কত বড় পেঁপে। এত বড় পেঁপে তো আমি কখনো দেখিনি রে। গাছটা মরে গেছে, কিন্তু পেঁপেগুলো নিচে পড়ে আছে। নে, সবাই এখানে বস, পেঁপে খেয়ে পেট ঠান্ডা করে তারপর বাড়ি যাব। এই নীলা, ওই দেখ পেঁপের চারা, মনে হয় এই জাতেরই পেঁপের চারা, আর এগুলো অত্যন্ত সুস্বাদু। এমন চারা বাড়িতে লাগালে কিন্তু দারুণ হবে। তাহলে পেঁপের চারাটি আমার বাড়ি নিয়ে যাই, যদি পেঁপে হয় তখন
সবাই মিলে খাবো। তোর মা তোকে পেঁপের চারাটি লাগাতে দেবে বাড়িতে? যদি না দেয় তবে চুরি করে বাড়ির আঙিনায় কোথাও লাগিয়ে দেব। তোরা ভাবিস না। চল সবাই এবার বাড়ি ফিরে চল। মা, ও মা, রনি, এই রনি। কি রে নীলা, তুই কোথায় গিয়েছিলি? বলি তোর কাণ্ডজ্ঞান কি কিছু নেই? সেই সকালে বেরিয়েছিস। রাগ করো না মা, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তুমি বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ এখনই করে দিচ্ছি। কাপড় চোপড় ধোয়া বাকি, যা কাপড় চোপড় গুলো ধুয়ে আয়। আর তোর হাতে ওইটা কি? এই পেঁপের চারা তুই কোথায় থেকে এনেছিস? জঙ্গলের ভেতরে একটা পেঁপে গাছের নিচ থেকে পেয়েছি মা। এটা খুব ভালো খেতে পেঁপে, আমি পেঁপে খেয়েও দেখেছি। নে হয়েছে, মুখে দেখি অনেক বুলি ফুটেছে। যা সামনে ওই পেঁপে গাছটি লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নে। একদিনে গাছটি এত বড় হলো কি করে? আয়শা, ও আয়শা, আমি গেলাম গো। রনি আর নীলাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও। কি রে মা, এখানে দাঁড়িয়ে আনমনে এত কি ভাবছিস? দেখো না বাবা, পেঁপে গাছটি কত বড় হয়ে গেছে। আমি কালকেই তো পেঁপে গাছটি লাগালাম। কিছু কিছু জিনিস খুব বাড়ন্ত হয় রে মা, তুই এ নিয়ে এত চিন্তা করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি কাজে চললে বুঝি? হ্যাঁ রে মা, একটু বেলা হলে আমার খাবারটা নিয়ে আসিস। আমি মাঠে গেলাম, আজ বাড়িতে সন্ধ্যার আগে ফিরতে পারবো না রে। জমিদারের অনেকগুলো খেতে কাজ করতে হবে। ওই দেখ নীলা আসছে, চল আমরা তাড়াতাড়ি খেলা শুরু করি। তুই আজ এত দেরি করে আসলি কেন? বাড়ির সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। অনেক বেলা হয়েছে, আর খেলতে হবে না। বিকালে আবার আসিস সবাই। খেলতে খেলতে বুঝতেই পারলাম না কখন সময় চলে গেল। আর হ্যাঁ, একটা কথা, তোরা জানিস আমার পেঁপে গাছটি না অনেক বড় হয়ে গেছে। সে কি কথা? কালকেই না গাছটি লাগালি, এর ভেতরে বড় হলো কিভাবে? জানি না রে, দেখলে মনে হচ্ছে 2-1 দিনের ভেতরেই পেঁপে ধরবে। আচ্ছা ঠিক আছে, আগে পেঁপে ধরুক, তারপর না হয় আমরা খেয়ে আসবো, ঠিক আছে? আয়শা, ও আয়শা। তোমার মন খারাপ কেন বাবা? মরণ ছাড়া যে আর কোনো পথ খোলা নেই রে মা। জমিদার কাল থেকে কাজে যেতে নিষেধ করেছে। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। কেন হঠাৎ করে ওই জমিদারের আবার কি হলো? পানির পিপাসা লেগেছিল, ওই পানি খেতে একটু বাইরে গিয়েছিলাম। এমন সময় জমিদার এসে দেখে আমি খেতে নেই, তাই মনে করেছে আমি কাজে ফাঁকি দিচ্ছি, তাই কাজ থেকে মানা করেছে। আজকে টাকাটাও দিল না। চিন্তা করো না বাবা, দেখবে তোমার কাজের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ রে মা, কাল থেকে আবার অন্য কাজের সন্ধানে যেতে হবে। মা গো মা, এত বড় পেঁপে, তাও আবার একদিনে! নীলা, এই নীলা, ওগো শুনছো গো? আরে তোমরা কোথায় গেলে সবাই? কি গো, কি হলো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ওগো দেখো, সামনে তাকিয়ে দেখো। এত বড় পেঁপে! মা গো মা, কালকে এই গাছটি ছোট দেখেছিলাম, আজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে?
ঠিক সেই রকম পেঁপে যেমনটি খেয়েছিলাম ওই জঙ্গলে। বাবা, তোমার কাজ নিয়ে আজকে আর চিন্তা করতে হবে না। আজ বরং এই পেঁপেগুলোই তুমি হাটে বিক্রি করে আসো। ঠিক বলেছিস মা, এত বড় পেঁপে দেখলে যে কেউই পেঁপে কিনবে। একটা থাক বাড়িতে খাওয়ার জন্য। রনি ওর নানা বাড়ি থেকে আসলে পরে কাটবে নে, আর বাকিগুলো বিক্রি করে আসি। ওই গো, এদিকে আসো। চলে এসেছো? বাহ, এত বড় মাছ! এক একটা পেঁপে 3 ডাবল দামে বিক্রি করে বেশ কিছু টাকা হলো, তাই একটা মাছ নিয়ে এলাম গো। ভালো করেছো, কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল। এই নীলা, মাছটি কেটে ধুয়ে নে তো, আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি। আচ্ছা, যাচ্ছি মা। কাজ করতে করতে তো আমার পেঁপের কথা মনেই নেই। আজ ওদের সবাইকে ডেকে আনবো, সবাই মিলে একসাথে পেঁপেটিকে কেটে খাবো। আরে, এ কি? পেঁপে তো আরো বড় হয়েছে। এই পেঁপে এত বড় হলো কিভাবে? বাবা মাকে তো কথাটি জানাতে হবে। কিরে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? হঠাৎ আমাদের বাড়িতে কি করতে এলি? নীলা, সে অনেক কথা। গ্রামের মানুষ তো তোদের বাড়িতেই আসছে রে। কাল তোর বাবা কি পেঁপে হাটে বিক্রি করেছে। যারা যারা নাকি ওই পেঁপে খেয়েছে তারা সবাই নিখোঁজ। এগুলো তোরা কি বলছিস? তাহলে কি সবাই এক একটা পেঁপের ভেতর বন্দি হয়ে আছে নাকি? বাবা, হতে পারে। এটা কি তাহলে রাক্ষসী পেঁপে? এই করিম, তুই কি পেঁপে বিক্রি করেছিস? আমার ছেলে আর ছেলের বউকে সাথে সাথে অদৃশ্য হয়ে গেছে। আমার চোখের সামনেই অদৃশ্য হয়েছে। ভাই, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য। এসো, আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি। বাবা মা, এ কি হলো? আমি না জেনে শুনে একটি রাক্ষসী পেঁপে গাছ বাড়িতে নিয়ে এলাম। কাঁদিস না নীলা, কাঁদিস না। এবার কি হবে? ওদের সবাইকে কি করে বাঁচাবো? শুধু আমাদের 4 জনকে বাদে সবাইকে তার কাছে টেনে নিয়েছে, কিন্তু কেন? তোরা 4 জন আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিস, তোদের গ্রামে আশ্রয় দিয়েছিস, তাই তোদের 4 জনকে ছেড়ে দিলাম। কিন্তু কেন? কেন তুমি এমন করছো? প্রতিশোধ, প্রতিশোধ। তোদের গ্রামের একটা প্রতারক লোভী লোক, ওরা ওরা আমার মাকে মেরে ফেলেছে, তাই প্রতিশোধ নিচ্ছি। তুমি একজনের অন্যায়ের জন্য আরেকজনের ওপর প্রতিশোধ নিচ্ছ? কি হয়েছে তোমার মায়ের সাথে? আমার মা খুব দয়ালু ছিল, যে ওই জঙ্গলে যেত, আমার মা তাকে মিষ্টি মিষ্টি পেঁপে খেতে দিত। কেউ অভাবে পড়লে তাকে সাহায্য করত। একদিন এক কাঠুরে আমার মায়ের গাছের পাশেই বসে। আজ এই জঙ্গল থেকে আমি বাড়ি ফিরবো না। এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। অভাবের জাতাতলে যে আমি পিষে যাচ্ছি। মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা নেই। না কাঠুরে, আত্মহত্যা মহাপাপ। তুমি মরার কথা মুখেও বলো না। কথা বলা পেঁপে গাছ, কিন্তু কিন্তু কি করব আমি? আমার যে আর কোনো পথ খোলা নেই। আমার গাছের একটা ডাল নাও, দেখবে এটা সোনার হয়ে যাবে। আশা করি এতে তোমার সমস্ত অভাব ঘুচবে। ধন্যবাদ তোমাকে পেঁপে গাছ, অনেক ধন্যবাদ।
পারলাম না, নিজেকে রক্ষা করতে পারলাম না। মানুষ জাতি যে এত লোভী হতে পারে আগে জানলে কখনোই উপকার করতাম না। এবার যে আমার মৃত্যু অনিবার্য। আসলে পেঁপে গাছের সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছিল, কিন্তু অন্যায়ের শাস্তি তো আর সাধারণ মানুষ পেতে পারে না, বলো? না, আমি কাউকে ছাড়বো না। এই গ্রাম আমি শ্মশান করে দেব, সবাইকে মেরে ফেলবো। শান্ত হ বাচ্চা, শান্ত হ, সবাইকে ছেড়ে দে। কিন্তু মা, এই মানুষ জাতি যে তোমাকে বাঁচতে দেয়নি, তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে মা। সবাইকে ছেড়ে দে, সব মানুষই তো আর সমান হয় না রে মা। এই ছোট্ট বাচ্চাটা তোকে জঙ্গল থেকে কুড়িয়ে এনে কত যত্ন করে তুলেছে, এরা চাইলে তোকে মেরেও ফেলতে পারতো, তাহলে সবাই কি সমান হলো? কিন্তু মা। আর কোনো কিন্তু নয় রে মা, ক্ষমতার মতো মহৎ গুণ সবার হয় না। ক্ষমা করা খুব মহৎ একটা কাজ। তুই এদের শাস্তি দিলে আমি খুব কষ্ট পাবো। তোমার কথাই যে আমার কথা মা, আমি এদের সবাইকে মুক্ত করে দিচ্ছি। ছোট বাচ্চারা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ প্রাণে বেঁচে গেলাম। আসলে আমরা মানুষ জাতিরা খুব লোভী, যে উপকার করে তাকে আমরা নিঃশেষ করে ফেলি। এখানে পেঁপে গাছটির কোনো দোষই ছিল না, আমরা মানুষেরাই খারাপ ছিলাম। ঠিক বলেছিস করিম, অতিরিক্ত সহায়তা অনেককে অকৃতজ্ঞ করে তোলে। উপকারের ঋণ আমরা মানুষ জাতি ক্ষতি করে শোধ করি, বুঝলি?